সরকারের অধীনে নয়, জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো সংস্থার অধীনে কোটা আন্দোলনে প্রাণহানির নিরপেক্ষ তদন্ত চাইলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের মতে সরকার পুলিশের উপর ভর করেছে, তাই জুলাই হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার তাদের পক্ষে সম্ভব নয়। শিক্ষকদের এই কর্মসূচিতে যোগ দেন অনেক শিক্ষার্থীও। মনির মিল্লাতের প্রতিবেদন। বন্ধ ক্যাম্পাসে আবারও স্লোগান, আবারও মিছিল। কোটা আন্দোলনের জেরে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের এই সমাবেশ। বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে হাইকোর্ট মাজার গেটে পুলিশের হেনস্থার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক। প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক শিক্ষার্থীদের এই প্রতিবাদ। এতে যুক্ত হন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সমাবেশে শিক্ষকরা অভিযোগ করে বলেন, সরকারের নির্দেশেই কোটা আন্দোলন দমনের নামে সারা দেশে তাণ্ডব চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকরা। তাই সরকার নয়, জাতিসংঘের অধীনে সকল হত্যার তদন্ত করতে হবে। ওদের গায়ে হাত তোলা আর ওদের মুখ চেপে ধরার অধিকার কে দিয়েছে আপনাদের? মারার যদি আপনাদের একমাত্র অস্ত্র হয়, সবাই দাঁড়িয়েছি সামনে, আরো দাঁড়িয়ে যাব। যদি খুনের বিচার না করতে পারেন, যদি খুনের বিচার না করতে চান, যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন, তাহলে অবশ্যই পদত্যাগ করুন। শিক্ষকরা বলছেন, হত্যার বিচার ও আটক শিক্ষার্থী সহ অন্যদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, কারফিউ তুলে নিতে হবে, ব্লক রেইডের নামে গ্রেপ্তার বন্ধ করতে হবে। কেন সাইদের বুকে স্পষ্টভাবে গুলি করে মারা হলো, অথচ পুলিশের বিরুদ্ধে কখনো কোনো কিছু অভিযোগই এখনো পর্যন্ত আসেনি? সিমটমগুলো আমরা নাজি আমলে দেখেছি, যে সিমটমগুলো আমরা প্যালেস্টাইনে দেখি, যে সিমটমগুলো আমরা শ্রীলঙ্কায় দেখেছি, সেই শ্রীলঙ্কা আমরা কোরিয়াতেও দেখছি, এবং কোরিয়া কি রাষ্ট্র আমরা জানি। সেরকমই একটা অবস্থা আমাদের এখানে বিরাজ করছে। একটা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রেখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠান হতে পারে না। সমাবেশ শেষে ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করেন শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষকদের এই কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে ছিল পুলিশের কড়াকড়ি। অনেক শিক্ষককে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন শিক্ষকরা। মনির মিল্লাত, 71, ঢাকা। নিপীড়ন বিরোধী এই শিক্ষক সমাবেশ নিয়ে কথা বলবো আমরা। আজকে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শফিউল আলম এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। অধ্যাপক শফিউল আলম, সরকারের অধীনে, জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো সংস্থার অধীনে কোটা আন্দোলনে প্রাণহানির নিরপেক্ষ তদন্ত চাইলেন আজকে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আমরা দেখেছি এটা নিয়ে সমাবেশ হয়েছে, বিক্ষোভ হয়েছে। মানে সেটা কিভাবে? আজকে দেখলাম প্রধানমন্ত্রীও একই কথা বলেছেন, সরকারও একইভাবে আমন্ত্রণ জানাতে চাইছে জাতিসংঘ বা অন্য কোনো দেশ যদি তদন্তে সহায়তা করতে চায়। প্রশ্নটি করেছেন আমাকে, তবে তার আগে আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক শিক্ষক, প্রায় 300 থেকে 350 শিক্ষক একটা সংবাদ সম্মেলন করেছি, সেখানে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আপনার সংবাদে সেটির কোনো প্রতিফলন আমরা দেখতে পেলাম না। তো সেটি কেন, সেটি আমি জানি না। যে এবারে আমি আপনার প্রশ্নে যাই, সেটি হলো যে প্রশ্নটি আপনারা করেছেন যে আমরা সকল শিক্ষকই তো এই যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। তো এখন এই বিচারটি আমাদের কোনো সহকর্মী আন্তর্জাতিক কর্তৃপক্ষের অধীনে বিচার চাচ্ছেন, কেউ কেউ জাতিসংঘের অধীনে। যেই সহকর্মীদের কথা বলা হচ্ছে তারাও কিন্তু একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। তো তারা চাচ্ছেন যে জাতিসংঘের অধীনে, কারণ জাতিসংঘ সম্পর্কে আমি যতটুকু জানি যে জাতিসংঘের চার্টারে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির কোনো ঘটনা নিয়ে বিচার করার এখতিয়ার খুব সম্ভবত জাতিসংঘের নেই। তো আর আন্তর্জাতিক সংস্থাকে যদি আপনি এখানে আহ্বান করেন, তাহলে আপনার দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আপনার যে একটা স্বাধীন রাষ্ট্র আছে, সার্বভৌম রাষ্ট্র আছে, সেটাও কিন্তু প্রশ্নের মুখে পড়বে। এবং আমরা কিন্তু ক্রমশই আপনার বিদেশিদের উপর নির্ভরশীল হয়ে যাব। তো আমার মনে হয় যে এই বিচারটি আমাদের বিচার বিভাগকেই করতে হবে এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত হতে হবে, যেটা সরকার বলেছে যে প্রয়োজনে টেকনিক্যাল সহায়তা সরকার বিভিন্ন সংস্থার কাছ থেকে নিতে পারে।
আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই আপনার একটা ভালো সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে আপনার যারা দোষী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল তাদের প্রত্যেকের বিচারটা নিশ্চিত করা, আর এটার মধ্য দিয়ে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেটিও নিশ্চিত করা। জি, আবু সাইদ খান, মানে শিক্ষার্থীদের আস্থায় নিয়ে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা সবাই চাইছেন আসলে একটা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি, সেটা কেউ কেউ চাইছেন জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থার মানে অধীনে, কিন্তু শিক্ষকদের এই চাওয়ার মধ্যেও দলীয় রাজনীতি, শিক্ষক রাজনীতি দেখতে পাচ্ছেন কিনা? সেটা আমি জানি না, তবে বিচার তো জাতিসংঘের অধীনে হতেই পারে। এখানে আমি আপত্তির কিছু দেখি না, কারণ আমাদের এখানে যে বিভিন্ন সময় বিভিন্ন তদন্ত হয়েছে তার কোনো বিচার হয়নি, এমন দৃষ্টান্ত আমাদের সামনে নেই। আর একটা হচ্ছে না, কিন্তু জাতিসংঘের অধীনে কি মানে জাতিসংঘের যে অধীনে তদন্ত এরকম কি উদাহরণ আছে? মানে এখানে কোনো সহযোগিতা করতে পারে, কিন্তু তারা সেটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, তিনিও চান। পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছে, এবং আমাদের দেশেরও জাতিসংঘের মানে সেনাবাহিনী তারা জাতিসংঘের শান্তি মিশনে কাজ করছে, যেখানে জনগণের যেখানে কনফ্লিক্ট রয়ে গেছে, যেখানে রাজনৈতিক দলগুলো কিংবা রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারছে না, সেখানে জাতিসংঘের মাধ্যমে কিংবা জাতিসংঘের তত্ত্বাবধানে সেখানে একটা নিরপেক্ষ তদন্ত হতে পারে, তাহার আবার কিছু নেই। কেননা জাতিসংঘের মাধ্যমে তো পৃথিবীতে অনেক জায়গায় শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, এবং সেই উদ্যোগের বাংলাদেশের শরিক আছে। সেই উদ্যোগের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ তারাও কিন্তু বিভিন্ন জায়গায় জাতিসংঘের এই সমস্ত শান্তি মিশনের সঙ্গে কাজ করছে। অতএব বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি সরকার এই দায়িত্ব পালন করতে পারত, অতীতে আমার কোনো দৃষ্টান্ত নেই। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ যে শান্তি মিশনে কাজ করে সেখানে কি তারা কোনো তদন্তের অংশ হয় বা বিচারের অংশ হয়, নাকি সেখানে শুধু মানে শান্তি শৃঙ্খলাটাই রক্ষা করে? না না, তারা তো আর বিচারের অংশ হচ্ছে না, তদন্ত করা, সুষ্ঠুভাবে জিনিসগুলোকে তুলে আনা, সেই কাজ তো হতেই পারে, এবং এমন দৃষ্টান্ত আরো আছে। এটা কোনো আপত্তির কিছু আমি দেখি। জি, আমরা আরেকটি খবর যদি এই পর্যায়ে একটু দেখে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের আহ্বানে বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন সংস্কৃতিজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। বিকেলে শাহবাগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই আহ্বান জানান তিনি। 14টি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এই মানববন্ধনে নাশকতা ও অগ্নিসংযোগের সঠিক তদন্ত দাবি করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ঢুকে পড়া অপশক্তি নাশকতার জন্য দায়ী। শোকের মাস আগস্টের শুরুর দিনে সেই অপশক্তি জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে। হত্যাকাণ্ডের বিচারও করা হবে। মানববন্ধন শেষে আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে প্রদীপ প্রজ্বলনে শুরু হয় মাসব্যাপী শ্রাবণের শোকগাথা শিরোনামে অনুষ্ঠান। দায় আমাদের সবাইকে নিতে হবে। আমি মনে করি সরকারকে নিতে হবে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিতে হবে, দায় নিতে হবে ছাত্র সংগঠনগুলোকে যারা আন্দোলন করেছেন, আপনাদেরও নিতে হবে। কেন এত প্রাণ বিসর্জন দিতে হলো, কি কারণে? পুলিশ গুলি করেছে যেমন সত্যি, এবং এই আন্দোলনে ঘাপটি মারা লুকিয়ে থাকা জামাত শিবিরের লোকরাও গুলি করেছে তেমন সত্যি, এবং বৃহত্তর ঐক্যের আহ্বান দিয়ে বাংলাদেশকে ধ্বংসের কিনারা থেকে আবার সঠিক জায়গায় নিয়ে আসুন। জি, আবু সাইদ খান, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে এই যে তৃতীয় পক্ষ সুযোগ নিতে চাইছে বা সুযোগ নাশকতা করেছে, সুযোগ নিয়েছে, সেটা নিয়ে কি বলবেন? প্রথমত হচ্ছে যে আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে ব্যাপক জনগণের সম্পৃক্তি ঘটেছে বিভিন্ন এলাকায়। সেখানে দোকানি, কেরানি, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, নির্ময়ের মানুষ, ক্ষুব্ধ মানুষ, তারাও এই আন্দোলনে শরিক হয়েছে, এবং সেখানে তাদের ক্ষোভ এবং যন্ত্রণা ছিল। এই আন্দোলন ছিল জনগণের, স্বল্প আয়ের মানুষের, সাধারণ মানুষের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই আন্দোলনের মধ্য দিয়ে সব আন্দোলনে আমরা দেখি যে কিছু ক্ষয়ক্ষতিও হয়ে যায়, ক্ষোভের আগুনে অনেক কিছু পড়ে যায়, তবে এর বাইরে নাশকতা কতটুকু হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু আমরা দেখলাম ঘটনার শুরু থেকেই সরকার এবং মন্ত্রীরা অনেকেই
এটার জন্য জামাত শিবিরকে দায়ী করছেন। তো আমি এটা বুঝতে পারি না এইভাবে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের সমস্ত কৃতিত্ব কেন জামাত শিবিরকে দিয়ে দেওয়া হচ্ছে। জামাত শিবিরের সেই ধরনের বড় পার্টিসিপেশন ছিল এমনটা প্রমাণ হয় না, কেননা আমরা আন্দোলনে দেখেছি পুলিশ গুলি করেছে, সেগুলো স্পষ্ট পত্রপত্রিকায় ছাপা হয়েছে, টেলিভিশনের পর্দায় দেখা গেছে। আমরা দেখেছি ছাত্রলীগের হাতে অস্ত্র, আমরা দেখেছি, আমরা তাদের হামলার দৃশ্য আমরা বিভিন্ন টেলিভিশনে এবং পত্রপত্রিকায় দেখেছি। এখানে তারপরে নাশকতার জন্য যদি জামাত দায়ী থাকে তো সেটাকে ফাইন্ড আউট করা দরকার, কিন্তু তদন্তের আগে এই ধরনের তৃতীয় পক্ষ এবং এই ধরনের অপশক্তি ইত্যাদি বলার মধ্য দিয়ে এটার বিশ্বাসযোগ্যতা নিয়েও একটা প্রশ্ন উঠেছে। তারপরেও যে আন্দোলনের বিষয়টাকে অ্যাড্রেস না করে কেবলমাত্র যারা প্রাণ হারিয়েছে ইত্যাদি, আমরা দেখেছি যে প্রথম দিকে সরকারি মন্ত্রীরা এবং এমপিরা তারা বিষয়টাকে আমলে নিতে চান নাই, তারা নাশকতার ব্যাপারটাকে সামনে এনেছে। পরবর্তীতে বিভিন্ন দাবির মুখে জনগণের বিভিন্ন ফোরাম থেকে আলোচনার পর তারা এই মৃত্যুর কথা তারা বলছে। এখন ব্যাপারটা হচ্ছে নাশকতা তো হয়েছে, এইভাবে জাতীয় সম্পদ নষ্ট এটা আমরা চাই না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে, প্রাণ অমূল্য, নাশকতা যা হয়েছে রেল তা আমরা কিন্তু ইচ্ছে করলে আবার গড়তে পারবো, কিন্তু যে প্রাণ চলে গেছে সে প্রাণ আর ফেরত পাওয়া যাবে না, এবং যে সন্তান হারিয়েছে সে তার সন্তানকে ফেরত পাবে না। যে স্ত্রী, যে মহিলা তার স্বামীকে হারিয়েছে তার হৃদয়ের হরণ কখনো বন্ধ হবে না, সন্তান হারার পিতার এটা হবে। অতএব সেই জায়গাটাকে অ্যাড্রেস করা উচিত, এটা না করে কেবলমাত্র বিষয়টাকে। অধ্যাপক শফিউল আলম, আপনি আবু সাইদ খানের বক্তব্য শুনছিলেন, আপনি কিভাবে দেখেন? সাইদ ভাইয়ের এই স্পিরিটটার সাথে একমত যে যারা প্রাণ হারিয়েছে, যারা স্বজন হারিয়েছে, সেইটাকে তো আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, সেইটাকে বিবেচনায় নিয়েই সামনে আগাতে হবে। তবে পাশাপাশি এই বিষয়টি কেউ ভুলে গেলে চলবে না। আপনি যদি এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন, এটা তো প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন ছিল, তারপর সেখানে সহিংসতা প্রবেশ করেছে, এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, ধরেন যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিককে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, তারপরে আপনার বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে, কারাগার ভেঙে আপনার আসামিরা বেরিয়ে গেছে অস্ত্রসহ, এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি এক সূত্রে বিবেচনা করেন তাহলে অন্য কোনো পক্ষ এটার সাথে সম্পৃক্ত হয়েছে বলে এটা প্রতীয়মান হবে। কারণ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত নয়। তাদের দাবি ছিল যে সরকার কোটা ব্যবস্থার একটা যৌক্তিক সংস্কার করবে, সেই দাবি নিয়েই কিন্তু তারা সামনে এগিয়েছে। তো সেইটার সাথে কেউ না কেউ সম্পৃক্ত হয়েছে। এখন যেমন ধরেন সরকার জামাত শিবিরের কথা বলছে, সাইদ ভাই অন্যদের কথা বললেন, তো আমরা তদন্তের জন্য অপেক্ষা করি না কেন? যে সুষ্ঠু একটা তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসুক যে কারা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে। যে কারণ কেউ না কেউ তো সম্পৃক্ত হয়েছে, না হয় বাংলাদেশের ইতিহাসে এত বড় ঘটনা তো আর কখনো ঘটেনি। তো সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে খুঁজে বের করা দরকার রাষ্ট্রের স্বার্থে, আমাদের সকলের স্বার্থে এটা খুঁজে বের করা দরকার, কারণ এখান থেকে আমাদের সকলেরই শিক্ষা গ্রহণ করার বিষয় আছে। তো সেই কারণেই এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, যাতে এই ধরনের ঘটনার বাংলাদেশে পুনরাবৃত্তি না হয়। জি, মানে এই তদন্ত নিয়ে যে একটা মানে আস্থায় আনা, বিশেষ করে কারণ সেই জায়গাটাতেই মনে হচ্ছে যে ঘাটতি, শিক্ষার্থীদেরকে আস্থায় আনা, সেই জায়গায় মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেমন নানান রঙের রাজনীতি, নীল দল, লাল দল, সাদা দল, বিভক্তি, মানে সেটাও ছাত্রদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে আস্থা মানে সংকট তৈরি করে কিনা। এই যে যেমন আমি শুরুতেই বলেছিলাম, আপনার যে আজকে নিউজ কাভারেজ, সেখানে তো আপনি এক পক্ষের শিক্ষকদের কর্মসূচিটা আপনি দেখালেন, সেটা নিয়ে আলোচনা করছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাবে তো আজকে প্রায় 300 থেকে 350 শিক্ষক আমরা সেখানে জমায়েত হয়েছিলাম। আমরাও তো আমাদের পর্যবেক্ষণ তুলে ধরেছি, সেখানে তুলে ধরে আমরাও তো প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চেয়েছি, এবং সেই বিষয়টি কিন্তু আপনার সংবাদেই নেই। তো সেই কারণে আমার মনে হয় যে আপনি সকল পক্ষের মতামত, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাটা খুব জরুরি, যে সকল পক্ষের মতামতটা তুলে ধরেন
এবং এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি, যে সবাই তার মত প্রকাশ করবে, সেখান থেকে সত্যিকারের মতটা বেরিয়ে আসবে। আর তদন্তের ব্যাপারে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা বা আমাদের বিচার বিভাগের উপরই নির্ভর করতে চাই। কেন নির্ভর করতে চাই আমি আগেও স্পষ্ট করেছি যে জাতিসংঘের কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রে গিয়ে তদন্ত করবার ক্ষমতা তার চার্টারের মধ্যে আছে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে আমাদের শান্তি মিশনের কথা যেটা সাইদ ভাই বলছিলেন, সেটা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে শান্তির জন্য আমাদের শান্তিরক্ষী বাহিনীকে মোতায়েন করা হয়। তো আমরা কি বাংলাদেশে কি গৃহযুদ্ধ শুরু হয়েছে যে গৃহযুদ্ধের কারণে জাতিসংঘকে আমরা এখানে ইনভাইট করব, নাকি না আমরা কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপকে উৎসাহিত করতে চাচ্ছি? তো আমার মনে হয় যে আমাদের উদ্দেশ্যটা হওয়া উচিত যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করা। সেই দাবিটি আমাদের জোর দিয়ে বলা উচিত আসলে, যে আমরা বিদেশিদের হস্তক্ষেপের রাস্তা তৈরি না করা এবং বিদেশিদের উপরে নির্ভরশীলতাটা উপরের দিকে না যাওয়া। কারণ আমাদের ফোকাস থাকা উচিত হচ্ছে যে আমরা যারা প্রাণ হারিয়েছেন, সাধারণ মানুষ, শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক, এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। জি, আবু সাইদ খান কি বলবেন? আপনি শুনছিলেন আস্থায়। আচ্ছা, আমরা কি করে আস্থা রাখবো? পুলিশ তো তদন্ত করবে। আমরা দেখেছি, টেলিভিশনের পর্দায় দেখেছি, লাইভ অনুষ্ঠান দেখেছি যে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের উপর পুলিশ গুলি করছে। তো এখন যে তদন্ত দেওয়া হয়েছে, সেই তদন্তের রিপোর্ট যেটা কি করা হয়েছে, সেখানে যে মামলা দিয়েছে সেখানে বলা হয়েছে যে আন্দোলনকারীদের ককটেলে কিংবা গুলিতে সে মারা গেছে। তো সেই পুলিশের উপর কি করে আস্থা রাখবে যারা সঠিক তদন্ত করবে? এবং শুধু তাই না, সেটা তো বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, এবং আমরা যতটুকু আমি একটু আগে দেখে আসলাম যে রংপুরে যাচ্ছেন জাস্টিসরা, এবং সেটার পরিধিও বাড়ানো হয়েছে। আগে 1 সদস্য ছিল, এখন 3 সদস্য বিশিষ্ট একটি 16 থেকে 21 জুলাই সকল ঘটনারই তদন্ত করবেন তারা। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো যখন একটা আস্থার সংকট তৈরি হয়, যখন এই ধরনের পুলিশি রিপোর্ট এবং মূল তদন্ত, তো একটা তদন্ত তো একটা বিরাট দায়িত্ব তো পুলিশ পালন করে, এবং মামলার ক্ষেত্রেও তো পুলিশের ভূমিকাটা। তাই এই ভূমিকা যখন পুলিশ এই ধরনের সত্যকে মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের নিজস্ব কৃত অপরাধ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, সেই ক্ষেত্রে কতটুকু সত্যতে পৌঁছা যাবে এই ব্যাপারে কিন্তু জনগণের সন্দেহ সৃষ্টি হয়েছে। এবং বিভিন্ন কারণে কিন্তু এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে, যে কারণে বাইরের জাতিসংঘ কিংবা বিদেশি বিভিন্ন সংস্থা এখানে তদন্তের সঙ্গে যুক্ত হওয়ার দাবিটা উঠেছে। যদি এই এখন যে বিচার বিভাগীয় তদন্তটা হচ্ছে, এটাতেও মানে বিচার বিভাগীয় তদন্ত যেটা হচ্ছে সেটাতেও আস্থার সংকট দেখছেন? আস্থা তো রাষ্ট্রযন্ত্রের সঙ্গে এক ধরনের রাষ্ট্রযন্ত্রের সঙ্গে এটাকে তো আলাদা করে দেখা যাবে না। এটা জনমনে এক ধরনের ধারণা তৈরি হচ্ছে যে রাষ্ট্র কাছে তারা কোনো সঠিক বিচার পাবে না, এই ধরনের ধারণা তৈরি হচ্ছে। কেননা আদালত, যদি আমি একটু বলি, যে আদালত যখন বলছে যে 6 জন সমন্বয়কে ছেড়ে দেওয়া হোক, সমন্বয়কের ব্যাপারে যখন প্রশ্ন তুলছেন, যখন বলছেন যে মস্করা করেন না, আদালত যখন বলছে, তখনও তাদেরকে ডিবি অফিসে আটকে রাখা হয়েছে। এর চেয়ে তো আর দুঃখজনক। তার মানে তো আদালতের উপরে আস্থা রাখা যাচ্ছে, তো সেখানে যেহেতু বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে, তার মানে তো আস্থা সেখানে রাখা কি যায়? অধ্যাপক শফিউল আলম, বিষয়টা হচ্ছে যে বিচার বিভাগে বিচারকরা তো আর করবেন না, না তদন্ত তো বিচারকরাই করছেন, তিন বিচারপতির পুলিশ এবং অধ্যাপক শফিউল আলম। হ্যাঁ, না আমি বিচারক যে তদন্ত শুরু করেছেন তারা তদন্তটি সুষ্ঠুভাবে করবেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থেকে থাকে সেগুলো দিয়ে সহায়তা করা। এই যে 3 বিচারপতি যে রংপুরে যাচ্ছেন, সেখানে রংপুরের যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, আমরা সাইদকে যেভাবে গুলি করতে দেখলাম, টেলিভিশনে দেখেছি আমরা, তো সেই বিষয়ে তারা তথ্য সংগ্রহ করবেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেটা দিয়ে বিচার কার্যকে সহায়তা করা। যে আমি সবাইকে আহ্বান জানাবো যে কারো কাছে যদি কোনো ধরনের তথ্য প্রমাণ থাকে এবং সাক্ষ্য প্রমাণ থাকে, সেটা তারা
এই বিচার বিভাগীয় তদন্ত কমিটির সামনে হাজির করবেন। এবং আমার বিশ্বাস যে 3 বিচারকের সমন্বয়ে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছে সেখানে কিন্তু পুলিশ তদন্ত করছে না, যেটা সাইদ ভাই বলছিলেন যে হ্যাঁ পুলিশের কখনো কখনো পুলিশের তদন্তে আমরা গাফিলতি দেখি এবং কখনো কখনো পুলিশ ভালো তদন্ত করে। যেখানে পুলিশের উপরে দায়িত্ব বর্তাতে পারে সেখানে পুলিশ একটু এদিক সেদিক করার চেষ্টা করে, সেটা আমরা আগে লক্ষ্য করেছি। কিন্তু বিচার বিভাগীয় তদন্ত, হাইকোর্টের বিচারকরা যেহেতু তদন্ত করতে যাচ্ছেন, তারা যেহেতু সাধারণ মানুষের সাথে কথা বলবেন, সম্পৃক্ত যারা ভিকটিম আছেন তাদের সাথে কথা বলবেন, প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবেন, আমার বিশ্বাস যে তদন্ত কাজটি যদি ভালোভাবে সম্পন্ন হয় তবে এটা একটা অনেক বড় ঘটনা, অনেক জটিল ঘটনা। তো সেটি হয়তো কিছুটা সময় নিতে পারে, কিন্তু তারা যদি রিগোরাস তদন্ত করেন তদন্তের মধ্যে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। আর ইতিমধ্যে সরকার যেটা বলেছে যে তারা আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নেবে, সেটাও যদি নেয় আমি চাই যে আমাদের দেশীয় বিচার বিভাগ তার মতো করে একটা ভালো তদন্ত করুক, তদন্তের মধ্য দিয়ে সমস্ত অপরাধীরা আইনের আওতায় চলে আসুক। এইটাই আমি আপনার বিশ্বাস রাখতে চাই। জি, আর একটু ছোট করে যদি একটু মন্তব্য করেন, শিক্ষকদের দাবি আছে যে শিক্ষার্থীদের নিরাপত্তাও যদিও একটা কনসার্ন, তারপরেও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার শিক্ষার্থীদেরও একই ধরনের দাবি। শিক্ষার পরিবেশ নিশ্চিত করে নিরাপদ করে বিশ্ববিদ্যালয় খোলার জন্য আসলে কি প্রয়োজন? না, বিশ্ববিদ্যালয় খোলার জন্য যেমন দেখেন, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আপনি যদি গত কিছুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমাদের কর্মকাণ্ড দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী 22 থেকে 23 জন শিক্ষার্থীকে আমরা কিন্তু পুলিশের বা কারাগারে বা পুলিশে আটক ছিলেন এরকম শিক্ষার্থীদেরকে আমরা কিন্তু বের করে নিয়ে আসছি। কারণ আমরা জানতে চেয়েছি শিক্ষার্থীদের কাছে কারা কী অবস্থায় আছে এবং কাদের কী ধরনের সহায়তা লাগবে। কারো হয়তো বা আইনি সহায়তার প্রয়োজন হচ্ছে, কারো হয়তো বা আপনার চিকিৎসা সহায়তার প্রয়োজন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সেই সাহায্যগুলো করা হচ্ছে। এই যে আজকে যে 6 জন সমন্বয়ক যে আজকে মুক্তি পেলেন, সেটার পিছনেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাজ করেছে। আজকে যখন মুক্তিপ্রাপ্তদের মুক্তি পায় যখন তাদেরকে আনার জন্যও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ প্রক্টোরিয়াল টিম সেখানে গিয়েছিলেন। প্রক্টোরিয়াল টিম তাদেরকে মুক্ত করে তাদের আত্মীয় স্বজনের কাছে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। তো এই যে যেই শিক্ষার্থীরা ধরেন আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে যদি সমস্ত মামলা তুলে নেওয়া হয়, যে নিরপরাধ শিক্ষার্থী যারা, তাদের বিরুদ্ধে মামলাগুলো তুলে নেওয়া, তাদেরকে হয়রানি না করা, এবং পাশাপাশি আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কক্ষ ভাঙচুর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সংবাদ সম্মেলন করে বলেছেন যে 300 কক্ষ, আমি নিজেও জানি যে 300 কক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ভাঙচুর করা হয়েছে। তো সেগুলো মেরামত করতে হবে, সেগুলো মেরামত করে তারপরে আপনার শিক্ষার্থীদেরকে হলে তুলতে হবে, তারপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষা কার্যক্রম চালু করা যাবে। তেমনি সকল বিশ্ববিদ্যালয়গুলো যদি তাদের শিক্ষার্থীদের যত্নে এগিয়ে আসে, শিক্ষার্থীদের বিষয়টা যদি খেয়াল রাখে, তাহলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যাবে। তবে হ্যাঁ, কেউ যদি এখানে শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে ধরেন সরকার পতনের আন্দোলনে সম্পৃক্ত হয় বা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে রাজনীতি করতে থাকে, তাহলে কিন্তু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশটা নিশ্চিত করে আপনার ক্লাসরুমে ফিরে যাওয়া। আমি একজন শিক্ষক হিসেবে ক্লাসরুমে ফিরে যাওয়ার অপেক্ষায় আছি। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক শফিউল আলম এবং আবু সাইদ খান যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে।